संभाल के जापानी सूटकेस है इम्पोर्टेड। तंग मत करो, काफ़ी हो गया, ज़्यादा हो गया, जाओ जाओ। সন্তোষ দত্ত, আমাদের লালমোহন গাঙ্গুলি, বেঁচে থাকলে আজ তার বয়স হতো 100 বছর। দুদল সৈন্য যুদ্ধ ভুলে হাঁড়ি হাঁড়ি মিষ্টি নিয়ে দৌড়চ্ছে, আর রাজামশাই মুক্তির সীমাহীন আনন্দে দু হাত তুলে ছুটি ছুটি বলে লাফাচ্ছেন। কিন্তু ছুটি চাইলেই তো হলো না। আমরা তো কোনো দিনই আমাদের মন থেকে ছুটি দিতে পারবো না। হাল্লাশুন্ডির রাজামশাই গবেষক গবচন্দ্র জ্ঞান তীর্থ জ্ঞান রত্ন জ্ঞান অম্বুদি জ্ঞান চূড়ামণি অবলাকান্ত সন্তোষ দত্তকে। তার উপন্যাসসম জীবনের গল্প আমরা শুনব বাংলা ভাবনার সাম্প্রতিকতম পর্বে। তার জীবনের গল্প কোনোভাবেই সাহারায় শিহরণ, দুর্ধর্ষ দুশ্মন বা হন্ডুরাসে হাহাকারের থেকে কম আকর্ষণীয়, কম রোমাঞ্চকর নয়। নমস্কার, আমি সায়ন। শুরু করছি বাংলা ভাবনার আজকের পর্ব। সোনার কেল্লা থেকেই আর একটুর জন্য ছিটকে যাচ্ছিলেন তিনি। কি অবাক লাগছে? 1 মিনিট। আসলে সে সময় কলকাতার দাপুটে কংগ্রেস নেতা খুন হয়েছেন। সন্দেহের তীর নকশালদের দিকে। সন্তোষ দত্ত সেই মামলা লড়ছেন। ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ এই মামলায় তাঁর দিন রাত এক হয়ে যাওয়ার জোগাড়। একদিন চেম্বারে বসে সেই মামলা নিয়েই আলোচনা করছেন, হঠাৎ করে একটা ফোন এলো। মিনিট 10 কথা বলবার পর ফোন রেখে গম্ভীর মুখে সন্তোষ দত্ত পাশে বসে থাকা অনুজ প্রতিম অশোক বক্সিকে বললেন, মহা মুশকিলে পড়লাম দেখছি। মানিকবাবু ফোন করেছিলেন, জটায়ু করতে বলছেন। রাজস্থানে 1 মাসের শুটিং। যেদিন যাওয়ার কথা সেদিনই তো মামলার শুনানি। তারপর সন্তোষ দত্ত শটান ফোন করলেন বিরোধী পক্ষের উকিলকে। বিরোধী পক্ষের উকিলবাবু সব শুনে টুনে বললেন, অত ঘাবড়াবার কি আছে, ওসব আমি ম্যানেজ করে নেব, তুমি খালি একটা পিটিশন করে নিয়ে এসো। সেই কথা মতো সন্তোষ দত্ত পরের দিন পিটিশন আর বিরোধী পক্ষের উকিল সমেত হাজির হলেন বিচারপতির কাছে। সমস্তটা শোনবার পর তিনি বললেন, ঠিক আছে, আমি অ্যালাউ করে দিচ্ছি, মামলার ডেট পিছিয়ে দেব। এভাবেই সোনার কেল্লায় জটায়ুর ভূমিকায় আমরা পেয়েছিলাম সন্তোষ দত্তকে। শুটিং থেকে ফিরে সন্তোষ দত্ত সোনার কেল্লার নানা রকম গল্প শোনাতেন। তার মধ্যে বেশিরভাগটাই ছিল সত্যজিৎ রায়কে নিয়ে। তিনি বারবার করে বলেছেন, ওহ অমন হিসেব করে ছবি করা ভাই আমি আর কাউকে করতে দেখিনি। একটুও সময় নষ্ট করার জো নেই, প্রত্যেকটা শট যেন ছবির মতো আঁকা, আর ডিসিপ্লিন স্প্লেন্ডিড। প্রচণ্ড মজা পেয়েছিলেন হীরক রাজার দেশের শুটিং করবার পরও। আসলে হীরক রাজার দেশে করবার আগে সন্তোষ দত্ত কিছুতেই নাকি বুঝতে পারছিলেন না কিভাবে বিজ্ঞানীর চরিত্রে তিনি অভিনয় করবেন, তার ডায়ালেক্টটি কী হবে। সে কথা মানিকবাবুকে বলায় তিনি নাকি বলেছিলেন, শোনো, যখন ধরাচুড়ো গায়ে উঠবে দেখবে সংলাপ নিজের মধ্যেই তৈরি হয়ে গেছে, যেটা তখন বলবে সেটাই হবে তোমার স্টাইল। কি অদ্ভুত শেখানোর কায়দা বলো তো। তবে এই শেখানোর যে প্রয়োগ হীরক রাজার দেশে ছবির ওই ছোট্ট বিজ্ঞানীর চরিত্রে সন্তোষ দত্ত করেছিলেন, তা তাঁর তৈরি সেই কাগজের ফুলটির মতোই, যার নির্যাস সে ফুল ঝরে না, মরে না, পোকা ধরে না। সোনার কেল্লার শুটিং সেরে এসে সন্তোষ দত্ত আর একজনের কথাও প্রায়ই বলতেন, কামু মুখার্জি। তিনি নাকি গোটা শুটিংয়ে প্রচণ্ড মজা করতেন। এর পিছনে লাগতেন, ওর জুতো লুকিয়ে রাখতেন, তার জামা হারিয়ে দিতেন। মগনলাল মেঘরাজের ডেরা, মগনলালের পাশে দাঁড়িয়ে তার বৃদ্ধ সাগরেদ অর্জুন, হাতে বেশ কয়েকটা ছোড়া। অর্জুনের চরিত্রে অভিনয় করা কামু মুখার্জি সেই ছোঁড়াগুলো এক এক করে ছুঁড়বেন, আর সন্তোষ দত্ত দাঁড়িয়ে থাকবেন একটা কাঠের মধ্যে হেলান দিয়ে। পরে সে কথা বলতে গিয়ে প্রচুর হাসাহাসিও করেছেন তিনি। জয় বাবা ফেলুনাথ সিনেমার শুটিং নিয়ে সত্যজিৎ রায় বলেছিলেন, লালমোহন দেখলাম মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছেন, সেটা বোধহয় ষাঁড়ের চিন্তাতেই। সোনার কেল্লায় তাকে উটের সামনে পড়তে হয়েছিল, সেখানেও চিন্তার কারণ ছিল। তবে ষাঁড়ের তুলনায় উট অনেক বেশি নিরীহ। ষাঁড়মশাই কখন কি করে বসেন সেটা আগে থেকে অনেক সময় বোঝা যায় না, তাই লালমোহনের উদ্বেগের কারণ আছে বই কি। অবশ্য
সেই ষাঁড় সত্যি সত্যিই কিন্তু বিপত্তি ঘটিয়েছিল। শুটিংয়ের সময় শিংটিং বেঁকিয়ে এমন একটা অবস্থার সৃষ্টি করলো যে লালমোহন বাবু রূপী সন্তোষ দত্ত লাফ দিয়ে একেবারে 3 হাত পেছনে গিয়ে পড়লেন। অবশ্য সিনেমায় এই দৃশ্যটি রাখা হয়নি, সে নিয়ে সন্তোষবাবুর আফসোসও ছিল আজীবন। কমিক চরিত্রে অভিনয় করতে গিয়ে সন্তোষ দত্তকে একবারের জন্য চটুল বা লঘু সংলাপ, বিশেষ কোনো শারীরিক অঙ্গভঙ্গি করতে হয়নি। তার এই কমিক চরিত্রে অভিনয় প্রসঙ্গে মনোজ মিত্র বলেছেন, সন্তোষদা কমেডির সময় নিজের ম্যাচিউরিটি লেভেলকে একেবারে শিশুর পর্যায়ে নামিয়ে আনতেন। তার অঙ্গভঙ্গি, হাত পা ছোঁড়া, ভয় ইত্যাদি সব কিছুর মধ্যে মিশে যেত 5-6 বছরের শিশু। এই পুরো ব্যাপারটাই উনি করতেন ভীষণ বিশ্বাসযোগ্যভাবে। এটা আসলে যে ঠিক কতটা কঠিন তা যারা অভিনয় করেন, বোঝেন, তারা প্রত্যেকেই জানেন। বোধহয় এই কারণেই আজও 8 থেকে 80 একবারের জন্য হলেও আয়নার সামনে দাঁড়িয়ে আউড়ে নেন, কেন রাজকন্যা কি কম পড়ি আছে, কিংবা জটায়ু মেরা ছদ্ম নাম। মানিকতলায় ছোট পেট্রোল পাম্পের পাশ দিয়ে যে গলিটা ঢুকে গিয়ে সোজা আমহার স্ট্রিটে পড়েছে, সেই গলিটা দিয়ে খানিকটা দূর এগোলেই ডান হাতে আর একটা সরু গলির মধ্যে একটি বাড়ির নাম সুরধুনী কুটির। বাড়ির নিচেই তার চেম্বার, আর ওপরে দুখানি ঘর। এতই সাদাসিধে থাকতেন সন্তোষ দত্ত যে সেকালের হিসেবে বেশ ভালো রোজগার করলেও যাতায়াতের প্রয়োজনে একটা গাড়ি কেনাতে গিয়ে জীবন কাহিল হয়ে যাচ্ছিল তার সহকর্মীদের। ট্রামে বাসে করে যাতায়াত করতেন, আর বাসে উঠলেই আশেপাশে বসে থাকা যাত্রীদের মধ্যে শুরু হতো চাপা গুঞ্জন, ফিসফাস। সহকর্মীদের অস্বস্তি হতো, কিন্তু সন্তোষবাবু যে কিছুতেই গাড়ি কিনবেন না। অবশেষে সিনিয়র ব্যারিস্টার J.K. দাসের জোড়াজুড়িতে সন্তোষ দত্ত কিনলেন একটা গাড়ি, নীল রঙের অ্যাম্বাসাডার। পরবর্তী সময়ে গোটা কলকাতা যে গাড়িটাকে চিনল জটায়ুর গাড়ি বলে। এমনকি সন্তোষ দত্ত গাড়ি কেনবার পর সত্যজিৎ রায়ও ফেলুদার একটা গল্প শুরু করেছিলেন। অবশেষে জটায়ু গাড়ি কিনিলেন। যৌবনে সন্তোষ দত্তর 2-1টি শখের কথা শোনা যায়, তার মধ্যে একটি হলো ফুটবল। পাঁড় মোহনবাগান সমর্থক, গ্যালারিতে গিয়ে মোহনবাগানের প্রায় প্রত্যেকটা খেলা দেখতেন তিনি। আর অন্যটি হচ্ছে নাটক। শখ বললাম বটে, কিন্তু সন্তোষ দত্তর কাছে সিনেমার থেকেও নাটকটাই বোধহয় বেশি প্রিয় ছিল। এমনকি এই নাটকের জন্যই মাত্র 19 বছর বয়সে বিয়ে হয়ে গেছিল তার। কি অবাক লাগছে? আসলে সন্তোষ দত্তের বাবা বলতে গেলে খানিকটা ভয় পেয়েই মাত্র 19 বছর বয়সে তার বিয়ে দিয়ে দিয়েছিলেন 11 বছরের প্রতিমা দেবীর সঙ্গে। তার কারণ বর্ধমানে পলাশীর কুরমুন গ্রামে ছিল তাদের আদি নিবাস। আর এই গ্রামের বাড়িতে পালা পার্বণ, পুজো আচ্চায় নাটক হতো। সেখানেই সন্তোষ দত্তর নাটকে হাতে খড়ি, শাহজাহান নাটকে মাত্র 7 বছর বয়সে। তারপর থেকে ছেলে নাটক নিয়ে এত মেতে উঠেছিল যে বাবা ভেবেছিলেন ছেলে বোধহয় নাটকের জন্য ঘর ছাড়া হবে, অতএব দিয়ে দাও বিয়ে। সন্তোষ দত্তর শ্বশুর বাড়ি ছিল মানিকতলার কাছে কারবালা ট্যাঙ্ক লেনে। তো শ্বশুর মশাই 11 বছর বয়সী প্রতিমা দেবীর হাতে মাঝে মাঝে কয়েকটা টাকা দিয়ে যেতেন। সন্তোষ দত্ত খোঁজ পেলেই স্ত্রীর থেকে সেই টাকা কেড়ে কুড়ে নিয়ে চলে যেতেন নাটক দেখতে। নাটকের প্রতি টান থেকেই সন্তোষ দত্ত নির্মল কুমার, সবিতাব্রত দত্তদের নিয়ে গড়ে তুললেন নাটকের দল আনন্দম। পরে যে নাটকের দলের নাম হয় রূপকার। আর এই রূপকারের সূত্রেই সন্তোষ দত্তর সিনেমায় অভিনয়ের চান্স পাওয়া। 58 সাল মহারাষ্ট্র নিবাস হলে চলছে চলচ্চিত্র চঞ্চরী নাটক, আর সেখানে ভবদুলালের চরিত্রে অভিনয় করছেন সন্তোষ দত্ত। দর্শক আসনে সত্যজিৎ রায়। এই নাটক অভিনীত হওয়ার কিছুদিন পরে সন্তোষ দত্তর বাড়িতে একটা ফোন এলো। ফোনের ওপার থেকে শোনা গেল, সত্যজিৎ রায় তোকে দেখা করতে বলেছেন একটা চরিত্রের জন্য। জীবনের প্রথম সিনেমার প্রস্তাব, তাও আবার সত্যজিৎ রায়ের কাছ থেকে। আনন্দে কি করবেন বুঝতে না পেরে সন্তোষ দত্ত যখন ফোনটা নামিয়ে রাখছেন, তখনই শোনা গেল বাবার কড়া গলা। কার ফোন? সবিতার। হ্যাঁ, এই বয়সে এইসব মেয়ে বন্ধু পাতিয়েছ?
সন্তোষ দত্ত হাঁ হাঁ করে উঠলেন, না না, সবিতা ব্রত আমার বন্ধু। বাবা বললেন, পুরো নাম বলতে পারো না? আর তারপর ছেলের কাছ থেকে সিনেমায় নামবার কথা শোনবার পর বাবার মেজাজ গিয়ে চড়ল সপ্তমে। নাটকটাও মানা যায়, কিন্তু সিনেমা, বাড়ির সবার অমতে গিয়েও সন্তোষ দত্ত অনড় নিশ্চল ছিলেন সিনেমায় নামবার প্রতি। আর সে কারণেই আমরা পেলাম হাল্লাশুন্ডির রাজা, হীরক রাজার দেশের বৈজ্ঞানিক, জয় বাবা ফেলুনাথ বা সোনার কেল্লার জটায়ুকে। অনেকে বলেন সন্তোষ দত্ত ছাড়া জটায়ু চরিত্র নাকি ভাবাই যায় না। পরবর্তীকালে রবি ঘোষ, অনুপ কুমার, বিভু ভট্টাচার্যদের মতো অভিনেতা জটায়ু করলেও সন্তোষ দত্ত বাংলা সিনেমার দর্শকদের কাছে যে জটায়ুকে হাজির করেছিলেন তার তুলনা মেলা ভার। কিন্তু এ কথাও যেন আমরা ভুলে না যাই, সমাপ্তির কিশোরী চাটুর্যে জন অরণ্যর হীরালাল সেন, মর্জিনা আবদুল্লার আলী বাবা, ওগবধূ সুন্দরীর অবলাকান্তর মতো চরিত্র সন্তোষ দত্ত অবলীলায় ফুটিয়ে তুলতে পেরেছিলেন। আসলে সন্তোষ দত্ত শুধুমাত্র কমেডিয়ান নন, তিনি একজন সার্থক অভিনেতা, যিনি অভিনয়ের মধ্যে দিয়ে তুলে আনেন জীবনের গল্প, জীবনের ছবি। আমরা কি তার প্রতিভার প্রতি যথাযথ মূল্যায়ন করতে পেরেছি, নাকি তাকে শুধুই অল্প কিছু অভিনয় বা ছবির মধ্যে দিয়েই সীমাবদ্ধ করে ফেলতে চেয়েছি? বাংলা ভাবনার এই ভিডিওতে সন্তোষ দত্তর প্রতিভার যথাযথ মূল্যায়ন কিভাবে করা যেতে পারে সে চেষ্টাটাই খুব সামান্য অংশে আমরা করবার চেষ্টা করলাম। সন্তোষ দত্তর মৃত্যুদিন কবে তা নিয়ে একটি দ্বন্দ্ব রয়েছে। আমরা কোথাও পেয়েছি সন্তোষ দত্তর মৃত্যুদিন ফেব্রুয়ারি মাসে, আবার কোথাও বা 5ই মার্চ। আমরা এই দ্বন্দ্বের মধ্যে ঢুকতে চাইছি না। আজকে সন্তোষ দত্তকে নিয়ে বাংলা ভাবনার তরফ থেকে এই ভিডিওটি রইল তার প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর তার সঙ্গে সঙ্গে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার। ভালো থাকবেন। বাংলা ভাবনা।